তৃণমূলের সর্বনাশ, পদ্মের পৌষ মাস। তৃণমূলের ভাঙনে কি বিজেপির লাভ? কেন উঠছে এই প্রশ্ন? কারণ সংখ্যা তত্ত্বের অঙ্ক। এপ্রিল মাসে 2/3 গেরোয়ে আটকে যায় সংবিধান সংশোধনী মহিলা সংরক্ষণ বিল। এবার বাংলায় তৃণমূলের ভাঙন ও তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস বিরোধে লোকসভায় সুবিধাজনক অবস্থায় এনডিএ জোট। লোকসভার অঙ্কটা কি? বিশ্লেষণে সহকর্মী কৌশিক দাশগুপ্ত। 4 মে বিধানসভা ভোটের ফল বেরোলো, তৃণমূল হারলো, বিজেপি ঝড় বইয়ে দিল। তারপর 1 মাসের মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল ভেঙে প্রায় খান খান। একের পর এক নেতা বলছেন ঘাসফুল ছাড়ো। এতে বিজেপির পোয়া বাড়ো। যা অবস্থা তাতে বলা যায় তৃণমূলের সর্বনাশ আর পদ্মের পৌষ মাস। কেন এটা বলছি? তার পিছনে রয়েছে অঙ্ক, সংখ্যার খেলা। কি সেই খেলা, কি সেই অঙ্ক, আসুন বুঝে নিই। আমরা যদি লোকসভার দিকে তাকাই, এই ধরুন লোকসভায় 543টি আসন। 2024 সালে লোকসভার ভোট হয়, সেখানে বিজেপি পেয়েছিল 543টার মধ্যে বিজেপি জিতেছিল 240টি আসনে। আর এনডিএ কতগুলো পেয়েছিল? এনডিএ পেয়েছিল 293। এই অবধি তো আমরা জানি, এটা 2024 সালেই আমরা জানি। এখন কি হলো? এখন যেটা হলো সেটা হচ্ছে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। একের পর এক নেতা সাংসদ বেরিয়ে যাচ্ছেন তৃণমূল থেকে। বেসুরোদের দাবি তাদের সঙ্গে 20 জন সাংসদ রয়েছেন। তারা 20 জন রয়েছেন যারা লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা আলাদা ব্লক করতে চান এবং এনডিএর সঙ্গে যুক্ত হতে চান। আমরা যদি এই 20 জনকে ধরে সংখ্যাটা ধরে এগোই, তাহলে কি দাঁড়াচ্ছে? এই 20 জন তৃণমূলের সাংসদ যদি এনডিএতে যোগ দেন, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 293। এনডিএর সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে। 293 ছিল, 293 থেকে টিএমসির 20, টিএমসির 20 হলে 313তে পৌঁছে যাচ্ছে। এনডিএ পৌঁছে যাচ্ছে 313তে, অর্থাৎ 20 জন সাংসদ এনডিএর বেড়ে গেল। এতে কি সুবিধা এনডিএর? এইখানটায় এবার আমরা আসবো। এনডিএর সুবিধা কি? গত এপ্রিল মাসে সংসদের বিশেষ অধিবেশন ডেকে মোদী সরকার একটি বিল পাশ করার চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাটা কি ছিল? কোন বিল? সেটা হচ্ছে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল। এই বিলটা যদি পাশ করতে হয়, সংবিধান সংশোধন করতে হবে, অর্থাৎ সংবিধান সংশোধনী বিল। সংবিধান সংশোধন করতে হলে লোকসভা এবং রাজ্যসভা 2 জায়গাতেই 2/3 মেজরিটি দরকার, অর্থাৎ 2/3 সাংসদের সমর্থন দরকার। কিন্তু ভোটাভুটিতে দেখা গেছিল এনডিএর পক্ষে ভোট পড়েছিল, এনডিএ পেয়েছিল 298টি ভোট। অর্থাৎ যে বিলটা পাশ করার জন্য চেষ্টা করেছিল মোদী সরকার, তাতে এনডিএ পেয়েছিল, ভোট পেয়েছিল 298। এনডিএর আসন সংখ্যা ছিল 293, কিন্তু ভোটাভুটিতে এনডিএ আরো 5 জনের সমর্থন জোগাড় করেছিল, তাতে হয়েছিল এনডিএর 298। এর সঙ্গে যদি 20 জন তৃণমূল সাংসদ যুক্ত হন, তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 318। তার মানে বিজেপির এনডিএর শক্তিটা আরেকটু বাড়লো। এর ফলে কি হতে পারে? এনডিএর কি লাভ? এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও ভোট ছিল, সেখানে টিভিকে জিতেছে। টিভিকে জেতার পর তামিলনাড়ুতে কিন্তু ভোটে লড়েছিল কংগ্রেস এবং ডিএমকে একসঙ্গে। ভোটে হারার পর ডিএমকের হাত ছেড়ে কংগ্রেস টিভিকে সমর্থন করে। ডিএমকে এতে মনে করেছে কংগ্রেস তাদের পিছনে ছুরি মেরেছে। ডিএমকে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের হাত তারা ধরতে রাজি নয়। ফলে এই ডিএমকে সাংসদরা, লোকসভার সাংসদরা বিভিন্ন ইস্যুতে এনডিএকে সমর্থন করবেন বলে ঠিক করেছে। তাহলে এখন দেখতে হবে ডিএমকে লোকসভায় সাংসদ কত। ডিএমকে লোকসভায় সাংসদ হচ্ছে
22 জন। তাহলে 318 এখন এনডিএর কাছে আছে। এনডিএর কাছে যদি তৃণমূলের 20 জন এনডিএতে যুক্ত হয়ে যান তাহলে 318, তার সঙ্গে যদি 22 জন যুক্ত হন তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে? এই 22 কারা? এই 22 হচ্ছে ডিএমকে। ডিএমকের 22 জন যুক্ত হলে হচ্ছে 22 আর 18 মানে 340 জন সাংসদ হয়ে যাচ্ছে। অর্থাৎ এনডিএর সাংসদ সংখ্যা দাঁড়ালো 340 হওয়ার অর্থ কি? 340 মানে এনডিএ 2/3 অনেক কাছাকাছি চলে গেল। লোকসভায় আমরা জানি 543টি আসন। এই 543-এর 2/3, 543-এর 2/3 করলে সেটা দাঁড়ায় হচ্ছে 362। অর্থাৎ লোকসভায় যদি সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হয় তাহলে এইটা হচ্ছে ম্যাজিক ফিগার। এই নাম্বার এতজন সাংসদের সমর্থন লাগবে, 362। কিন্তু এখন লোকসভায় কি অবস্থা? এখন লোকসভায় 3টি আসন ফাঁকা, যার মধ্যে একজন হচ্ছেন আমাদের এখানকার বসিরহাটের সাংসদ, মারা গেছিলেন তৃণমূলের। এইরকম ভাবে 3টি রাজ্যের 3টি আসন ফাঁকা রয়েছে। একটা হচ্ছে মেঘালয়ের, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে আসাম। এই 3টি রাজ্যের 3 জন সাংসদ এখন লোকসভায় নেই, ফলে এখন লোকসভার আসন সংখ্যা হচ্ছে 540। এই 540-এর তাহলে 2/3 কত? 540-এর 2/3 হচ্ছে 360। মানে যেটা ছিল 362, সেই ম্যাজিক ফিগারটা এখন দাঁড়িয়েছে 360-এ। তাহলে লোকসভায় যদি সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হয় তাহলে এনডিএকে 360-এ পৌঁছাতে হবে। এনডিএর ভোটের পর কত ছিল 2024 সালে? 293। সেখান থেকে অঙ্কের খেলায় এখন এনডিএ পৌঁছে যেতে পারে 340-এ। তৃণমূল এবং ডিএমকের যা পরিস্থিতি তাতে এনডিএ পৌঁছে যেতে পারে 340-এ, দরকার 360। অর্থাৎ 360-এর ম্যাজিক ফিগারের অত্যন্ত কাছে পৌঁছে যেতে পারে এনডিএ। এটা এনডিএর কাছে বিরাট একটা বিষয়, কারণ লোকসভায় যদি তাদের যে কোনোভাবে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হয় তাহলে তাদের 360-এ পৌঁছাতে হবে। আগে তারা আটকে যাচ্ছিল 293, এবার পেয়েছিল 298 ভোটাভুটিতে। কোথায় 298 আর কোথায় 340, মানে 42টা সিট, 42খানা সিট এনডিএ প্রায় গেইন করতে পারে এখন যা পরিস্থিতি। ফলে তাদের পক্ষে অনেকেই মনে করছেন আর যদি হাতে গোনা 20-25 জন সাংসদের সমর্থন আদায় করতে পারে তাহলে লোকসভায় তারা অনায়াসে সংবিধান সংশোধনী বিল পাশ করে ফেলতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষোভ, সেই ক্ষোভে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মলম। কেন বলছি? বৃহস্পতিবার অভিষেকে খড়গহস্ত কল্যাণ। অভিষেকের ঔদ্ধত্যে মমতাকে আল্টিমেটাম। গতকালই কল্যাণের ক্ষতে প্রলেপ অভিষেকের, আজ অভিষেকে সুরনরম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে, কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে। নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক।
গত 11ই জুন অর্থাৎ বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আর গতকাল অর্থাৎ শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন শুনুন। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপ ভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন। আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। আর আজ সুর নরম শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। সত্যি তো ও আমার সন্তান সম। ও যদি স্বীকার করে তাকে কোনো ভুল হয়েছে, তাহলে সেটাকে তো ওর ভুলটা স্বীকার করছে, সেটাকে তো অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো। আমি ওই রিবেল এমপিদের মতো নয়। আমি দীর্ঘদিন ধরে মমতাদের সঙ্গে রাজনীতি করছি এবং আমি যখন রাজনীতি করি তখন অভিষেকের জন্মও হয়নি। তো ও বলেছে, আমি ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এখন লড়াইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যে কজন আছি তাদের নিয়ে লড়াই একসঙ্গে।